যদিও আমি দেখতে সুন্দরী, গায়ের রং ফর্সা, মুখের গড়নও সুন্দর, কিন্তু আমি খুব রোগা পাতলা। ছোটবেলা থেকেই আমার খেলাধুলা করার খুব শখ ছিল, তাই বেশিরভাগ সময় আমি মাঠে ঘাটে ছেলেদের সাথে খেলাধুলা করতে থাকতাম। বাড়িতে সবচেয়ে ছোট ছিলাম, সেই কারণে বাবা মায়ের আদর আমি একটু বেশিই পেয়েছিলাম। আমার বড় দুই দিদির বিয়ে হয়ে গেছে, যেহেতু আমি বেশিরভাগ সময় ছেলেদের সাথেই খেলাধুলা করে কাটাতাম, সেই কারণে আমার চালচলন তাদের মতোই ছিল। আমি ছেলেদের মতোই জামা আর জিন্স পরতাম, মাথায় সব সময় টুপি পরে থাকতাম। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এইসব আমার পছন্দের খেলা ছিল। এই সকল খেলা খেলতে খেলতে বুঝতেই পারিনি যে কিভাবে সময় পার হয়ে গেল, আর আমি 17 বছরের গণ্ডি পার করে গেলাম। আমার বয়স 17 বছর হলে আমার মা জোর করে আমাকে বাড়িতে আটকে রাখতে শুরু করেন। তিনি আমাকে বলতেন, তুই মেয়ে হয়ে সারা দিন ছেলেদের সাথে খেলে বেড়াস, তোর লজ্জা করে না? এত বড় হয়ে গিয়েছিস আর এখনো পাড়া ছেলেদের সাথে সবসময় খেলাধুলা নিয়ে থাকিস। এখন থেকে সারাদিন বাড়িতেই থাকবি। নিজের পা দেখেছিস? খালি পায়ে খেলতে খেলতে কত বড় হয়ে গেছে। আমার তো মনে হয় তোর মাপের জুতো খুঁজে পাওয়া যাবে না, তোকে ছেলেদের জুতাই এনে দিতে হবে। আমি প্রথম থেকেই বেপরোয়া ছিলাম। মায়ের কথা এক কান দিয়ে শুনতাম, আরেক কান দিয়ে বের করে দিতাম। মায়ের এত বকাঝকা শোনার পরেও আমার মন বাইরে যে ক্রিকেট ম্যাচ হচ্ছে তার দিকে পড়ে থাকতো। আমি মাকে অনেকবার অনুরোধ করলাম যে এইবারই শেষবার, আমাকে খেলতে যেতে দাও, কিন্তু তিনি রাজি হতেন না। তিনি আমার বাইরে যাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছেন। শুধুমাত্র এইটুকু স্বাধীনতা দিয়েছিলেন যে আমি ছাদে গিয়ে ঘুড়ি উড়াতে পারি। মাঝে মাঝে পাশের কার্তিকের বাড়িতে গিয়ে তার মার কাছে আমি অভিযোগ করতাম যে আমাকে আমার মা ঘরের মধ্যে কয়েদি বানিয়ে রেখেছেন। আমার ওঠা বসা, চালচলন সবকিছু ছেলেদের মতোই ছিল। তাই কার্তিক আমার দিকে তাকিয়ে হেসে বলতো, কোনো ব্যাপার না রীতা, এখন তুমি বড় হয়েছো, তাই এখন থেকে বাড়িতেই থাকার চেষ্টা করো। এখন কার্তিক তো উল্টো আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিতে শুরু করলো। বেশিরভাগ সময় আমি ওর কাছ থেকে ওর জামা নিয়ে পড়তাম। যদিও আমি ছেলেদের সাথে খেলাধুলা করেই বড় হয়েছি, কিন্তু পাড়ার কোনো ছেলেই কখনো আমার সাথে খারাপ কিছু বা নিজের সীমা পার করার চেষ্টাও করেনি। আর এর কারণ হয়তো কার্তিক ছিল, যে সব জায়গাতেই আমার গার্ড হয়ে আমার সঙ্গে থাকতো। সে মায়ের অনেক কাজও করে দিত, কেননা আমাদের কোনো ভাই ছিল না। বাবা বিদেশ থাকতো, 6 মাস পরে একবার বাড়িতে আসতো। যখন আমি কলেজ পাশ করলাম, আমার মায়ের বান্ধবী আমার জন্য নিজের ছেলের সম্বন্ধ নিয়ে এলো। আমার বয়স তখন 20। যখন মায়ের বান্ধবী নদিয়া থেকে নিজের ছেলের সম্বন্ধ নিয়ে আমাদের বাড়িতে এলো, যখন আমি জানতে পারলাম, তখন আমি আমার মাকে পরিষ্কার করে বলে দিলাম যে আমি তোমাদের ছেড়ে অন্য শহরে কোনো মতেই যাব না। আমার মা বললেন, তোর যা চালচলন, আমি তোকে আমার কাছে রেখে সবার কাছে অপমান হতে চাই না। আরে এত বড় হয়ে গিয়েছিস, এখন একা এক কাপ চাও বানাতে জানিস না। ও আমার ছোটবেলার বান্ধবী, একেবারে নিজের বোনের মতো। ও তোর সমস্ত দুর্বলতা চুপ করে মেনে নেবে। আর এটাই আমার মায়ের সবচেয়ে বড় ভুল ছিল। যাই হোক, আমার বিয়ের প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না। এখনো আমার মাথায় শুধু খেলাধুলায় ঘুরতো। বিয়ের 4 দিন আগ পর্যন্ত আমি বাড়ি থেকে বাইরে যাওয়ার বিভিন্ন অজুহাত খুঁজতে থাকতাম, আর প্রায় লুকিয়ে লুকিয়ে বাইরে বেরিয়ে যেতাম। আমার মা আমাকে জোর করে টানতে টানতে বাড়িতে এনে ঘরের মধ্যে আটকে রাখতো আর বলতো, বিয়ে হতে আর মাত্র 4 দিন বাকি, আর এই মেয়েকে নিয়ে আমার একটুও শান্তি নেই। আরে নববধূ যদি বিয়ের আগে এদিক ওদিক ছুটাছুটি করে বেড়ায়, তাহলে তার রং রূপ খারাপ হয়ে যায়। এই 4 দিন আমাকে খুব কষ্টের সাথে নিজের ঘরে বসে পার করতে হয়েছে। যাই হোক, আমার বরযাত্রী নদিয়া থেকে এসে গেছে। রাতের বেলা আমার বিয়ে হয়েছিল, আর সকালের ট্রেনেই ফিরে যাওয়ার জন্য আমাকে তৈরি হতে হলো। নববধূ হয়ে ট্রেনে বসে বসে আমি খুব বোর হচ্ছিলাম। আমার স্বামী বারবার আমার দিকে তাকিয়ে খুব ভালোভাবে আমাকে দেখছিল। আমার মায়ের বান্ধবী নদিয়াতে থাকতো, কিন্তু সেখানে আমাদের তেমন যাওয়া আসা ছিল না। 4-5 বছর পর পর মায়ের এই বান্ধবী আমাদের বাড়িতে দেখা করতে আসতো, আর 8-10 দিন থেকে তারপর আবার ফিরে যেত। তাই না তো আমি আমার শাশুড়ির বাড়ির পরিবেশ ব্যাপারে কিছু জানতাম, না তো আমার স্বামী উদয়ের ব্যাপারে সবকিছু জানতাম। যদিও আমার সারা জীবন ছেলেদের সাথেই খেলাধুলা করে কেটেছে, কিন্তু যেভাবে উদয় আমার দিকে তাকিয়েছিল আর ওর তাকানোতে আমার যে অস্বস্তি হচ্ছিল, সেটা যাদের সাথে ছোটবেলায় খেলাধুলা করতাম তাদের নিয়ে কখনোই হয়নি।
উদয় আমার সামনের সিটেই বসেছিল। একে তো আমি প্রথমবার ট্রেনে যাত্রা করছি, আর তার উপর এইসব ভারী ভারী নববধূর পোশাক। আমি আজ পর্যন্ত সালোয়ারও ঠিকমতো পরিনি, সবসময় জিন্স আর শার্ট পরতাম, অথবা হাফ প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়াতাম। এই সময়ে আমার নববধূ ভারী ভারী কাপড় চোপড়ের কারণে খুব বিরক্তি অনুভব হচ্ছিল। খুব কষ্ট করে আমি এই 11-12 ঘন্টার জার্নি করে রাতে শোয়ার আগে আমার গায়ের সমস্ত গহনা খুলে রাখলাম। নদিয়ায় পৌঁছানোর পরেই আমার শাশুড়ি পাড়ার একটা মেয়েকে দিয়ে আবারও আমার মেকআপ ঠিক করালেন। ক্লান্তি আর ঘুমে আমার অবস্থা খারাপ, কেননা আমি ট্রেনের জার্নিতে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আগে থেকেই সব সময় আমার ঘুম গভীর হতো। যখনই আমার ঘুম আসতো আমি চাইলেও নিজেকে জাগিয়ে রাখতে পারতাম না। এই কারণে স্বামীর ঘরে আসার অপেক্ষাও করতে পারিনি, বালিশের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ি। এরপর যখন আমার ঘুম ভাঙলো তখন দেখলাম উদয় সোফায় ঘুমিয়ে আছে। এটা দেখে আমি লজ্জায় পড়ে গেলাম। আমার ওর জন্য অপেক্ষা করা উচিত ছিল। যাই হোক, আমি যখন ঘড়ির দিকে তাকালাম তখন দেখলাম রাত 3টা বাজে। আমার খুব খিদে পাচ্ছিল। যখন এখানে এসেছিলাম তখন শাশুড়ি জলখাবার খাইয়েই আমাকে বিছানায় বসিয়ে দিয়েছিলেন, আর আমি ঘরে আসতেই ঘুমিয়ে পড়ি। আমি উঠে ঘর থেকে বাইরে যেতে চাইছিলাম, যাতে নিজের খাওয়ার জন্য কিছু জোগাড় করতে পারি। কিন্তু যখনই আমি বিছানার নিচে পা রাখলাম, জানি না নিচে কি ছিল, যাতে আমার পা পিছলে যায়, আর আমি পড়তে পড়তে কোনো রকমে নিজেকে বাঁচালাম। কিন্তু সেই সাথে আমার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে গেল। যদিও আমি তাড়াতাড়ি নিজেকে সামলে নিলাম, কিন্তু আমার চিৎকারের আওয়াজ শুনে উদয়ের চোখ খুলে গেল। আমাকে জাগতে দেখে ও হালকা হেসে আমার কাছে এলো। এরপরে নিজের বালিশ বিছানার উপর রাখলো। যদিও ছোটবেলার ওর আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল, কিন্তু এখন উদয় আমার কাছে একদম অপরিচিত। ও আমার পাশে এসে বসে বলতে লাগলো, তোমার ঘুম কমপ্লিট হয়েছে? তোমাকে কতবার উঠানোর চেষ্টা করলাম, কিন্তু তুমি তো এমন মরার মতো ঘুমিয়েছিলে যে ওঠার নামই নিচ্ছিলে না। আমি বললাম, আই এম সরি, হয়তো জার্নির কারণে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই বুঝতে পারিনি যে কখন আমি ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, আমি যদিও তোমাকে জাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি ঘুমের মধ্যেই পরিষ্কার বলে দিয়েছিলে যে আমাকে ঘুমাতে দাও। উদয় দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আয়নায় আমাকে দেখতে লাগলো। আমার তো এরকম কিছুই মনে নেই, কিন্তু এটা হতেও পারে, কেননা গভীর ঘুমের মধ্যে যখন মা আমাকে ডাকতো তখন আমি তাকেও এরকমই বলতাম। সেই সময় আমার নিজেকে নিয়ে খুব লজ্জিত বোধ হচ্ছিল। এখন আমি ভাবছি যে আমি কিভাবে উদয়কে বলবো যে আমার খিদে পেয়েছে। হঠাৎ তখনই ও আমার হাত ধরে বলতে লাগলো, যদিও আমাদের মায়েদের নিজেদের মধ্যে আসা যাওয়া ছিল, কিন্তু আমি তোমাকে প্রথমবার দেখছি। আমার মা যখন আমাকে তোমায় বিয়ে করার কথা জিজ্ঞেস করেছিল তখন আমি আমার সিদ্ধান্ত মায়ের উপরই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তারপর আবার ভাবতে লাগলাম, ভগবান জানে তুমি কেমন হবে, কিন্তু তুমি সত্যিই খুব সুন্দরী। মায়ের সিদ্ধান্ত নিয়ে আমার কোনো আপত্তি নেই, বরং আমি খুব খুশি যে মা আমার জন্য এত সুন্দরী একটা মেয়ে পছন্দ করেছে। এটা বলেই সে সাইডের টেবিলের ড্রয়ার থেকে একটি আংটি বের করে আমার আঙ্গুলে পরিয়ে দিল। এরপরে কিছু সময় পর্যন্ত সে আমার প্রশংসা করতে থাকলো। আমার জন্য এই সব কিছুই নতুন আর প্রথমবার, কারণ আমি এখনো অবধি যে সমস্ত ছেলেদের সঙ্গে খেলাধুলা করেছি তারা আমাকে ছেলেই মনে করত, কখনোই তারা আমার সাথে এই ধরনের কথা বলেনি। এই কারণে উদয়ের মুখ থেকে নিজের প্রশংসা শুনে আমার খুব ভালো লাগছিল। ওর আমাকে মাতাল শব্দে কথা বলা সবকিছু আমার মনকে গলিয়ে দিচ্ছিল। হঠাৎ ও আমার হাত দেখে চুপ করে গেল। তারপরে বলতে লাগলো, তোমার হাত এত মোটা আর বড় কেন? মেয়েদের হাতের মতো সুন্দর নয় কেন? বলেই ও আমার হাত ছেড়ে দিল আর বলতে লাগলো, আমার মেয়েদের মধ্যে পুরুষালী ভাব একদমই পছন্দ না। আমি আমার হাতের দিকে তাকিয়ে দেখলাম আমার মেয়েদের মতো নখ বাড়ানোর শখ ছিল না। না, আমি কখনো নিজের হাতের যত্ন নেওয়ার প্রয়োজন অনুভব করেছি। এই কারণেই আমার হাত রুক্ষ সূক্ষ্ম ছিল, আর ছেলেদের মতো খেলাধুলার কারণে আমার হাত মোটা হয়ে গিয়েছিল। ও বিছানা থেকে উঠে আলমারির কাছে গিয়ে সেটা খুলে একটা ব্ল্যাক কালারের ড্রেস আমার হাতে দিল এবং বলতে লাগলো, যাও গিয়ে এটা পরে এসো। আমি নিজেও এই সমস্ত ভারী কাপড় পরে বিরক্ত ছিলাম, তাই খুশি হলাম, কিন্তু বাথরুমে গিয়ে দেখলাম সেটা একটা নেটের নাইটি। আমার খুব লজ্জা লাগছিল, কিন্তু তবুও সেটা পরে নিলাম।
সেটা পড়ার পরে আমি খুব নার্ভাস হয়ে যখন বের হলাম, তখন দেখি অমিত হাতে পারফিউমের বোতল নিয়ে নিজের উপর স্প্রে করছে। আমাকে দেখে হালকা হেসে আমার কাছে এসে আমার উপরে স্প্রে করতে লাগলো আর বলতে লাগলো, আমার এই পারফিউমের গন্ধ খুব পছন্দ। এটা বলে সে আমার গলায় হাত দিয়ে বিছানায় নিয়ে এলো আর আমার সঙ্গে ভালোবাসার মিষ্টি মিষ্টি কথা বলতে লাগলো। আর ওর নজর আমার পুরো শরীরের উপর ঘুরছিল। এতে আমি খুব লজ্জা পাচ্ছিলাম, কারণ এই রকম নজরের সামনে আমি প্রথমবার পড়েছি। কিছুক্ষণ পরে ও আমাকে নিজের বুকে জড়িয়ে নিল আর ওর হাত আমার শরীরের সমস্ত জায়গায় সফর করছিল। কিন্তু এক জায়গায় এসে ওর হাত হঠাৎ থেমে গেল। তারপরে হঠাৎ ও আমার থেকে পিছনে সরে গেল। ওর মুখের হাব ভাব একদম বদলে গেল। আমি বুঝতে পারলাম না ওর কি হয়েছে। ও সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমি অনেকক্ষণ ধরে ওর অপেক্ষা করতে থাকলাম, কিন্তু ও ঘরে আর ফিরে এলো না। আমি বুঝতে পারছি না হঠাৎ ওর কি এমন হলো। এই তো কিছুক্ষণ আগেই খুব খুশি ছিল, জানি না হঠাৎ ওর কি হয়েছে। সারা রাত ও আর ঘরে এলো না। সকালে আমি কাপড় বদলে ঘর থেকে বাইরে এলাম, দেখি ও বাইরে লঞ্চের সোফার উপর ঘুমিয়ে আছে। আমি অবাক হয়ে গেলাম যে ও ঘরে শোয়ার বদলে বাইরে সোফার উপর কেন শুয়ে আছে। আমি যখন ওর কাছে এলাম তখন ও আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল। তারপর থেকে তো প্রতিদিনই এই ঘটনাই শুরু হয়ে গেল। আমি যতই ওর কাছে যাওয়ার চেষ্টা করি ও ততই আমার থেকে দূরে সরে যেত, কিন্তু কোনো কারণ ও আমাকে বলতো না। বিয়ের পরে কিছু মিষ্টি মিষ্টি কথায় আমার পুরো দুনিয়া বদলে গিয়েছিল, কিন্তু কেন জানি না ও আমার থেকে দূরে দূরে থাকতে লাগলো। অনেক দিন কেটে গেল, কিন্তু ওর ব্যবহার আমার সাথে একই রকম রয়ে গেল। একবার আমি বিরক্ত হয়ে ওর সামনে দাঁড়িয়ে পড়লাম এবং বললাম, উদয়, তুমি আমার সাথে কথা বলছো না কেন? সব সময় আমার থেকে দূরে সরে থাকছো। তখন ও বলতে লাগলো, তুমি আমার সাথে ঠিক করনি। আমি যদি আগে জানতাম তুমি এরকম, তাহলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। আমি ওর কথার মানে বুঝতে পারলাম না, তাই বললাম, আমি কি এমন করেছি? তখন ও বলতে লাগলো, তোমার মধ্যে তো মেয়েদের মতো কোনো লক্ষণই নেই। তোমাকে তো ছেলেদের মতো দেখতে লাগে, তোমার চালচলন, শরীরের গঠন সবকিছু ছেলেদের মতো। এটা বলেই ওর ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। হয়তো আমি ট্রাউজার আর টি শার্ট পরতাম, সেই কারণে ও এইসব বলছে। কেননা আমার প্রথম থেকেই ঢিলা ঢিলা কাপড় পরার অভ্যাস ছিল। এই কারণেই এখন অবধি আমি আমার শাড়ি আলমারি থেকে বের অবধি করিনি। এখন আমি আমার আলমারি খুলে সমস্ত কাপড় বের করলাম আর সেগুলো পরা শুরু করে দিলাম। শাশুড়ির সাথে একসাথে বসে উদয়ের পছন্দের খাবার বানানো শিখে নিলাম। ওর সমস্ত কাজও নিজের হাতে করে দিতাম। আমি 2 মাসের মধ্যেই নিজেকে সম্পূর্ণরূপে বদলে ফেললাম, যাতে উদয়ের ব্যবহার আমার সাথে ঠিক হয়ে যায়। কিন্তু ও তো যেন পাথরের তৈরি। প্রতি রাতে অনেক রাত করে ঘরে ফিরতো আর এসেই সোফাতে শুয়ে পড়তো। আমি ওর সঙ্গ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম। ওর ভালোবাসা পেতে চাইতাম, আর এটা ন্যাচারাল ব্যাপার। আমার বিয়ে হয়েছে আর ও আমার স্বামী। স্ত্রী হওয়ার কারণে আমি স্বামীর আলিঙ্গন চাইতাম। আগে যে আমি সবকিছুতে ডোন্ট কেয়ার ভাব থাকতো, এখন উদয়ের মন পাওয়ার জন্য আমি আমার পার্সোনালিটি অবধি বদলে নিলাম। আমি নিজেকে উদয়ের পছন্দের মতো তৈরি করে নিতে সব রকম ভাবে চেষ্টা করে দেখে নিয়েছি, কিন্তু ও সেরকমই ছিল। এখন অবধি আমার সাথে কথা বলতো না। এক রাতে আমি ঘুমিয়েছিলাম, এমন সময় চিৎকারের কারণে আমার ঘুম ভেঙে গেল। আমার শাশুড়ি আর উদয়ের মধ্যে খুব ঝগড়া হচ্ছিল। আমি ঘরের দরজা খুলে বাইরে এসে দেখি শাশুড়ির ঘরের লাইট জ্বলছে আর ঘর থেকে ঝগড়া করার আওয়াজ আসছে। আমি ঘর অবধি পৌঁছেছিলাম, কিন্তু যে কথা নিয়ে উদয় আর আমার শাশুড়ির মধ্যে ঝগড়া হচ্ছিল সেটা শুনে আমার হুঁশ উড়ে গেল। উদয় নিজের মাকে বলছিল যে ও আবার বিয়ে করতে চায়। এটা শুনে আমার মনে হলো আমার পায়ের তলার মাটি নেই। আমার শাশুড়ি বলেছিলেন, খবরদার, তুই যদি এই কথা মুখ থেকে দ্বিতীয়বার বের করিস তাহলে ভালো হবে না। ও বলতে লাগলো, আমি রিতার সাথে থাকতে পারবো না। আমার শাশুড়ি বলতে লাগলেন, কেন, কি কম আছে আমার মেয়ের মধ্যে? তোর জন্য ও নিজেকে পুরো বদলে নিয়েছে। খাবার রান্না করে, তোর সমস্ত কাজ করে দেয়। ও পুরো বাড়ির দায়িত্ব সামলে নিয়েছে। নিজের চালচলনও, উঠা বসা সমস্ত কিছু বদলে নিয়েছে। আর অন্যদিকে তুই ওর সতীন বাড়িতে নিয়ে আসতে চাস। উদয় বলল, মা, আমি তোমাকে বলতে পারবো না যে ওর মধ্যে কি নেই। আমি কেন, কোনো ছেলেই ওর সাথে জীবন কাটাতে পারবে না। সেই কারণেই আমি দ্বিতীয় বিয়ে করতে চাইছি।
রিতা চাইলে আমি ওকে ডিভোর্স দিয়ে দেব, আর ও চাইলে আমাদের বাড়িতে সারা জীবন থাকতেও পারে, আমার কোনো অসুবিধা নেই। এটা বলেই ও ওর ঘর থেকে বাইরে বেরিয়ে এলো, কিন্তু হঠাৎ আমাকে সামনে দেখে সেখানেই দাঁড়িয়ে গেল। আমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। ও আমার দিক থেকে নজর লুকিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। আমিও ওর পিছন পিছন ঘরের মধ্যে ঢুকলাম, আর ঘরে এসেই ওকে বললাম, আজ আমাকে বলেই দাও যে আমার মধ্যে কি এমন জিনিস নেই যার কারণে তুমি আবার দ্বিতীয় বিয়ে করতে চাইছো। ও আমাকে বলল, নিজেকে আয়নায় ভালো করে দেখো, তাহলে নিজেই বুঝতে পারবে যে তোমার মধ্যে কি নেই। আমি বললাম, সে তো আমি নিজেকে প্রতিদিন আয়নাতে দেখি, কিন্তু আমি জানি না মানুষের সব সময় নিজেকে ভালোই লাগে। কিন্তু তুমি বলো আমার মধ্যে কি খারাপ আছে। ও বলতে লাগলো, তোমার মধ্যে মেয়েদের কোনো সৌন্দর্যই নেই। নকল কাপড় পরাতে তোমার শরীরের গঠন বদলে যাবে না। কখনো একা নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে ভালোভাবে দেখলেই বুঝতে পারবে, একদম ছেলেদের মতো বুক তোমার। তোমার কাছে গেলে আমার মনে হয় যেন আমি কোনো ছেলের কাছে দাঁড়িয়ে আছি, ফলে আমার তোমার কাছে যেতে ঘৃণা অনুভব হয়। তোমার সাথে আমার দম বন্ধ হয়ে আসে। আমার মনের ভেতরে তোমাকে নিয়ে কোনো ফিলিংস আসে। তোমার কাছে যেতেই মনে চায় না। তোমাকে দেখে আমার পুরুষের মতো মনে হয়। আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি তার কথা শুনে অবশ হয়ে বসে পড়লাম। যে শব্দ উদয় আমার সামনে ব্যবহার করেছে, কোনো মেয়ের পক্ষে এর থেকে বড় অপমান অসম্মান আর কি হতে পারে। সে আমার যে ত্রুটির কথা বলেছে তাতে আমার কোনো হাত নেই। যে ইনসাল্ট সে আমার করলো তাতে আমি সারা রাত কান্না করতে থাকলাম। সকালে আমার শাশুড়ি বললেন, বিয়ের পরে তুমি এখনো বাবার বাড়িতে যাওনি, তুমি কিছুদিন বাবার বাড়ি থেকে ঘুরে এসো। আমি বললাম, মা, যদি আমি এখান থেকে চলে যাই তাহলে উদয় দ্বিতীয় বিয়ে করে নেবে। এই কথা শুনে আমার শাশুড়ি বলতে লাগলেন, আমি ওকে বোঝাবো। তুমি যেহেতু ওর সব কাজ সময়ে করে দিচ্ছ, এই কারণে ওর মনে তোমার প্রতি কোনো কদরই নেই। তুমি এখানে না থাকলে ও নিজেই তোমার অনুভব করতে পারবে, আর তখন তোমার কদর করবে। শাশুড়ির কথা আমার ঠিক বলে মনে হলো, তাই আমি বাবার বাড়িতে চলে এলাম। আমি পুরো 3 মাস পরে নদিয়া থেকে কোচবিহারে বাবার বাড়িতে এলাম। আমি সম্পূর্ণরূপে বদলে গেছি। আমি বাড়িতে এসে মায়ের গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলাম। আমার মা ভাবলো আমি তাকে ছেড়ে অনেক দিন দূরে ছিলাম, সেই কারণে আমি আবেগ ধরে রাখতে পারিনি, তাই কান্না করছি। এখানে আসা আমার 1 ঘন্টাও হয়নি। এদিকে আমার সমবয়সী পাড়ার ছেলেরা আমার সঙ্গে দেখা করতে এলো, কিন্তু আজকে আমি ওদের সাথে দূরত্ব বজায় রেখে কথা বললাম, কেননা আমার চিন্তা ভাবনা সম্পূর্ণরূপে বদলে গেছে। সেই ছেলেদের মধ্যে কার্তিকও ছিল। আমার সবচেয়ে বেশি বন্ধুত্ব ওর সাথেই ছিল। আমি সবার সাথে হেসে হেসে কথা বলছিলাম, কিন্তু ভিতরে ভিতরে দুঃখে আমার বুক ফেটে যাচ্ছিল। সব সময় উদয়ের চিন্তা আমাকে কুরে কুরে খাচ্ছিল। সবাই আমার সাথে কথা বলায় ব্যস্ত ছিল, কিন্তু একমাত্র কার্তিক চুপচাপ আমাকে দেখে যাচ্ছিল। যখন সবাই চলে গেল তখন ও আমার পাশে এসে বসে পড়লো আর বলতে লাগলো, তোর কি হয়েছে রিতা? তোর এত মন খারাপ কেন? আমি বললাম, না, আমি তো খুব খুশি। এটা বলার সময় না চাইতেও আমার গলা কেঁপে উঠল। ও আমার মুখ চোখের দিকে ভালো করে দেখে বলতে লাগলো, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তুই কত খুশি। ছোটবেলা থেকেই তোর সাথে একসাথে থেকেছি, একসাথে খেলেছি, একসাথে হেসেছি, আর একসাথে কেঁদেওছি। তাই আমাকে মিথ্যা বলিস না। যদি তোর স্বামী তোকে কিছু বলে থাকে তাহলে ব্যাস একবার কার্তিককে ইশারা করে দে, তারপরে দেখিস ওই শালাকে কিভাবে শায়েস্তা করি। ও নিজের হাত মুঠ করে আমাকে এই কথা বলছিল। আমি বললাম, ভদ্রভাবে কথা বল, ও তোর জামাইবাবু। ও বলতে লাগলো, তোর চোখে জল আনার কারণ যেই হোক না কেন, তাকে আমি ছাড়বো না। আমি বললাম, কার্তিকও খুব ভালো। এখন আমি কার্তিককে আর কিই বা বলতে পারি। আমার বন্ধুত্ব কার্তিকের বোন নিশার সাথেও ছোটবেলা থেকেই আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। ও বিবাহিত, তাই ভাবলাম ওর কাছে গিয়ে ওর কাছে এই সমস্যার সমাধান জিজ্ঞেস করি, হয়তো ও আমার সাহায্য করতে পারবে। পরের দিন আমি কার্তিকের বাড়িতে গেলাম। কার্তিক এই সময় ওর বাবার সাথে নিজেদের দোকানে যেত আর নিজেদের দোকান সামলাতো, তাই একেবারে সন্ধ্যাতেই বাড়ি ফিরতো। আমি দুপুরবেলা বাড়িতে গেলাম, কারণ যদি কার্তিক বাড়িতে থাকতো তাহলে ও আমার পিছনেই পড়ে থাকতো। আমাকে দেখে কার্তিকের বোন খুব খুশি হয়েছিল।
আর আমাকে আমার বিবাহিত জীবন সম্পর্কে জিজ্ঞাসা করলো। আমি ওকে এটাই বললাম যে উদয় খুব ভালো মানুষ আর আমিও খুব খুশি। তারপরে কথায় কথায় আমি সংকোচের সাথে সেই কথাটাও জিজ্ঞাসা করে নিলাম, যেটা আমার জীবনের সবচেয়ে বড় প্রবলেম ছিল। ও আমাকে বলতে লাগলো, আমি তোকে একটা লেডি ডাক্তারের কাছে নিয়ে যাব যে এইসবের চিকিৎসা করে। এটা শুনে আমি খুব খুশি হয়েছিলাম। আমি চাইতাম কাউকে কিছু না জানিয়েই আমার সমস্যার সমাধান হয়ে যাক। পরের দিন কার্তিকের বোনের সাথে সেই লেডি ডাক্তারের কাছে গেলাম। তিনি আমাকে কিছু ঔষধ দিলেন আর ভালো ভালো খাবার খেতে বললেন। আমি যখন বাড়িতে ফিরে এলাম তখন আমার মা ফোনে আমার শাশুড়ির সাথে কথা বলছিলেন। আমি আমার মায়ের কাছ থেকে ফোন নিয়ে নিজেই শাশুড়ির সাথে কথা বলতে লাগলাম। তাকে উদয়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগলাম। তিনি বললেন, আমি রোজ ওকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ও আমার কথা শুনতেই চাইছে না। তুমি চিন্তা করো না, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে নেব। তুমি নিজের শরীরের দিকে খেয়াল রেখো। লেডি ডাক্তার আমাকে যে ঔষধ দিয়েছেন সেটা আমাকে খাওয়ার পরে খেতে হতো, কিন্তু শাশুড়ির সাথে কথা বলার পরে যেন আমার খিদে হারিয়ে গেল। আমার মনে হয়েছিল যে আমি চলে যাওয়ার পরে উদয় আমার অভাব অনুভব করে আমাকে মনে করবে, কিন্তু ও তো এখনো সেরকমই আছে। আমি কোনো রকম কয়েক গ্রাস খাবার খেয়ে সেই ঔষধ খেয়ে নিলাম। ঔষধ খাওয়ার পরে কেমন যেন শরীর গলাতে লাগলো, বুকে অদ্ভুত ব্যথা অনুভব হতে লাগলো। ভাবলাম হয়তো আমার প্রবলেমের এটাই সলিউশন। এটা ভেবে সেই ওষুধ খেতে থাকলাম। আর প্রত্যেকবার ওষুধ খাওয়ার পরেই আমার শরীর থেকে ঘাম বেরিয়ে যেত আর বুক ধড়ফড় করত। কিন্তু উদয়কে পাওয়ার জন্য আমি এইসব সহ্য করছিলাম। একবার আমার নম্বরে উদয়ের ফোন এসেছিল। কলকাতায় আসার পরে এটাই উদয়ের প্রথম কল। আমি তাড়াতাড়ি করে ফোন উঠিয়ে নিলাম। আমার মনে হলো ও আমাকে মিস করছে, তাই হয়তো আমাকে ফোন করেছে। কিন্তু ও বলতে লাগলো, তুমি যে খেল আমার সাথে খেলেছো সেটা ঠিক করছো না। আমার মা তোমার কারণে আমাকে আমার পৈতৃক সম্পত্তি থেকে বের করে দেবে। আমি তোমাকে ছাড়বো না। জানি না তোমার মতো পুরুষালী মেয়ে আমার মায়ের উপর কি জাদু করেছে যে পৃথিবীর সমস্ত ভালো গুণ তিনি তোমার মধ্যে দেখতে পান। যদি তোমাকে আমার সাথে থাকতে হয় তাহলে নিজের চিকিৎসা করাও। আমি তোমাকে 15 দিনের সময় দিচ্ছি, না হলে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। যদি তারপরেও মা আমাকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে আমি তোমাকে শেষ করে দেব। এটা বলেই ও ফোন কেটে দিল। আমি কান্না করছিলাম আর বারবার বলছিলাম, উদয় আমার সাথে এরকম করো না। যখন ফোন বন্ধ করে পিছনে ঘুরলাম তখন দেখলাম কার্তিক পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমি তাড়াতাড়ি করে আমার চোখের জল মুছে ফেললাম। ও বলতে লাগলো, তোর বরের ফোন ছিল? আমি বললাম হ্যাঁ। ও বলতে লাগলো, কি বলছিল আর তুই কান্না করছিলি কেন? ও এইবার খুব সিরিয়াসলি জিজ্ঞেস করলো। আমি বললাম, তোর তাতে কি? তুই কেন সব সময় আমার পিছনে পড়ে থাকিস? আর না বলেই আমার ঘরের মধ্যে নাচতে নাচতে চলে এলি কিভাবে? তুই কে যে আমার অনুমতি না নিয়েই আমার ঘরে এইভাবে চলে আসিস? এখান থেকে বেরিয়ে যা। আমি ওকে কিছুই বলতে চাইতাম না, তাই ওকে খুব কড়া কথা শুনিয়ে দিলাম। আমাকে এরকম রাখতে দেখে ও আমাকে বলতে লাগলো, তুই আমার কাছে কোনো কথাই লুকাতে পারবি না। আমি জানি তোর স্বামীর ব্যবহার তোর সাথে ঠিক নেই। আমি বললাম, এটা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপার, আমাদের মধ্যে কথা বলার তুই কে? ভগবানের জন্য আমাকে একা ছেড়ে দে, যা এখান থেকে। বলে ওকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম আর ঘরের দরজা বন্ধ করে দিলাম। এরপরে সামনে থাকা ঔষধ দেখে আমার উদয়ের কথা মনে পড়ে গেল। আমি দুটো ঔষধ বের করে একসাথে খেয়ে নিলাম। আমি চাইতাম যেন আমার সমস্যার সমাধান তাড়াতাড়ি হয়ে যায়, যাতে আমার সংসার ভাঙার হাত থেকে বেঁচে যায়। কিন্তু ঔষধ খাওয়ার পরেই আমার শরীর এতটা গলাতে শুরু করলো যে বমি হওয়া শুরু হয়ে গেল আর আমার অবস্থা খারাপ হতে লাগলো। আমার মা আমার অবস্থা দেখে খুব টেনশনে পড়ে গেলেন। বাবাও বাড়িতে নেই, তাই আমার মা কার্তিককে ডাকলো আর দুজনে মিলে আমাকে হাসপাতালে নিয়ে গেল। 3 দিন অবধি আমি যা কিছু খেতাম আমার হজম হতো না। লেডি ডাক্তার আমার অবস্থা দেখে বলল, এই ওষুধ খুব কড়া আর এর সাইড এফেক্ট অনেক বেশি। আপনার কিডনি ফেল হতে পারত। এইরকম ঔষধ আর এইরকম ভুল ডাক্তারের কাছে গিয়ে নিজের জীবন নষ্ট করবেন না। তিনি আমাকে এই ওষুধ ব্যবহারের কারণ জিজ্ঞেস করলেন। আমি কান্না করতে করতে তাকে সমস্ত কিছু বলে দিলাম। আমার কথা শুনে তিনি বলতে লাগলেন, এই সব কিছু ভগবানের হাতে। তিনি কোনো মানুষকে কেমন শরীর দেবেন সেটা একমাত্র তিনিই জানেন। এখানে মানুষের হাতে কিছু নেই।
প্রায় মেয়েদের এই সমস্যা হয়, কিন্তু যে সমস্ত ছেলেরা মনের দিক থেকে খারাপ আর যাদের মনে মেয়েদের কোনো সম্মান নেই, একমাত্র তারাই এরকম কথা বলে। সময়ের সাথে সাথে এই প্রবলেম এমনি এমনি দূর হয়ে যায়। যদি তোমার স্বামী তোমার সাথে ফিজিক্যালি হতো, তোমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করতো, আর তুমি যদি খাওয়া দাওয়া ঠিক মতো করতে, তাহলে তোমার শরীর নিজে নিজেই ভরে উঠতো, আর এমনিতেও তোমাকে এতটাও খারাপ লাগে না। সম্ভবত তোমার স্বামীর স্ক্রু ঢিলা আছে, আর সে খুব নোংরা চিন্তাধারার মানুষ। আমার মাও সেখানে উপস্থিত ছিলেন। এই সব কথা শুনে তিনি মাথা নিচু করে বসেছিলেন। বাড়িতে ফিরে এলে কার্তিক আমার মাকে মেডিসিন কখন কিভাবে খেতে হবে এসব বুঝিয়ে চলে গেল। কার্তিক চলে যেতেই মা আমাকে বললেন, তুই আমাকে আগে বলিসনি কেন? আমি কান্না করতে করতে মাকে বললাম, মা, আমি তোমাকে টেনশনে ফেলতে চাইনি। তুমি সব সময় আমাকে বলতে তোর চলাফেরার ঢং নেই, কিন্তু সত্যি বলছি মা, আমি নিজেকে উদয়ের কারণে সম্পূর্ণ বদলে ফেলেছিলাম। সমস্ত কাজ শিখে নিয়েছিলাম। তুমি চাইলে আমার শাশুড়িকে জিজ্ঞেস করতে পারো। কিন্তু তবুও উদয় আমাকে বলতো যে আমাকে দেখে তার ঘৃণা আসে। আমার সঙ্গর কথা ভাবলেই ওর শরীর ঘিনঘিনিয়ে ওঠে। এই কথা মেয়েদের অন্তরাত্মা অবধি কাঁপিয়ে দেয়। কিন্তু এই সব কথা শুনেও আমি চাইতাম ওর মনে যেন আমার জন্য জায়গা তৈরি হয়, আর আমাকে যেন ডিভোর্স না দেয়। আমি নিজের উপর ডিভোর্সের দাগ লাগাতে চাইনি। এসব বলতে বলতে কান্না করে যাচ্ছিলাম। মায়ের চোখ দিয়েও জল পড়ছিল। পরের দিন মা আমার শাশুড়ির সাথে কথা বললেন। শাশুড়ি নিজেই খুব টেনশনে ছিলেন। তিনি বলেছিলেন, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য রিতার জীবন নষ্ট হয়ে গেছে। আমার ছেলে অন্য একটা বাজারি মেয়ের প্রেমে পাগল ছিল। ওর সাথে অবৈধ সম্পর্কও তৈরি করে নিয়েছিল। আমি ওকে নিজের দিব্যি দিয়ে রিতার সাথে বিয়ে দিয়েছিলাম, কিন্তু ওর তো ওই বাজারি মেয়ের নেশা লেগে গেছে। তাই ও যখন বাড়ির ভদ্র মেয়ের মধ্যে ওই রকম ঢং সং দেখতে পায়নি, তখন ও রিতার মধ্যে দোষ খুঁজতে শুরু করে দেয়। আমার শাশুড়ি আমার কাছে ক্ষমা চেয়েছিলেন উদয়ের সাথে আমার বিয়ে দেবার জন্য। তিনি বলেছিলেন, ও আমার ছেলে হওয়ারই যোগ্য না, কিন্তু পুরুষ জাতের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। আমার ডিভোর্স হয়েছে, 2 মাস হয়ে গেছে। তখন একদিন কার্তিকের মা কার্তিকের জন্য আমার সম্বন্ধ নিয়ে আসে, কিন্তু আমি পরিষ্কারভাবে মানা করে দিলাম। পুরুষের কাছ থেকে এত গভীর আঘাত পেয়েছিলাম যে দ্বিতীয় কাউকে বিশ্বাস করতে পারছিলাম না। মা আমাকে বোঝানোর অনেক চেষ্টা করেছেন যে কার্তিক এরকম না, কিন্তু আমি তাকে বললাম আমি কখনোই বিয়ে করব না। কিছুদিন পর আমি উঠোনে বসেছিলাম, তখনই একটা বল আমাদের উঠোনে এসে পড়ল। বাইরে ছেলেদের চেঁচামেচি হতে লাগলো। দরজায় ধাক্কার আওয়াজ শুনে সেই বল উঠিয়ে দরজা খুলে হাতসহ বলটা বাইরে বের করে দিলাম। আমি ভেবেছিলাম বল নেওয়ার জন্য দরজায় বাজিয়েছে, কিন্তু কেউ একজন বলের জায়গায় আমার হাত চেপে ধরল। বল আমার হাত থেকে পড়ে গেল। আমি দরজা হালকা খুলে দেখলাম সামনে কার্তিক দাঁড়িয়ে। আমার হাত ওই ধরে রেখেছে। ও হয়তো বাড়ির ভিতরে আসতে চাইছিল, কিন্তু দরজা পুরো খোলা নেই। আমি বললাম, কার্তিক, আমার হাত ছাড়ো। ও বলল, নিষেধ কেন করেছিলে তুমি? আমি বললাম, আমার জীবন আমার মর্জি। ও দরজায় ধাক্কা দিয়ে ভেতরে এসে পড়ল আর বলতে লাগলো, খারাপ কি আছে আমার মধ্যে? নিষেধ করার কারণ তো বলো আমাকে, রিতা। আমি বললাম, আমি বিয়ে করতে চাই না। ও বলতে লাগলো, কেন? এখনো ভালোবাসো সেই অসভ্য লোকটাকে? ওর চিন্তায় নিজের জীবন নষ্ট করতে চাও? কার্তিক রাগী চোখে আমার দিকে তাকিয়ে এই কথাগুলো বলল। আমি বললাম, না, আমি পুরুষ মানুষকে বিশ্বাস করি না। পুরুষদের উপর আমার ঘৃণা ধরে গেছে। নিজের জীবনে কোনো পুরুষকেই যুক্ত করতে চাই না। কার্তিক বলতে লাগলো, তুমি সেই চামারের জন্য এই সব মিথ্যা বাহানা বানাচ্ছ। এখনো তুমি উদয়কে ভালোবাসো, তাই নিষেধ করছো। না হলে নিজের মায়ের চোখের জল তোমার নজরে পড়তো। তিনি মনে প্রাণে চান তোমার ঘর সংসার হোক, কিন্তু তুমি তো শুধু উদয়কেই ভালোবাসো। ওর স্বপ্ন নিয়েই সারা জীবন কাটাতে চাও। আমি বললাম, আমি উদয়কে ঘৃণা করি। তুমি কেন বুঝতে পারছো না আমার কথা? তখন ও বলতে লাগলো, ঠিক আছে, এই কথার প্রমাণ দাও। আমি এই রবিবারে বিয়ে করতে আসছি তোমাকে। যদি তুমি আমাকে বিয়ে করে নাও, তাহলে বুঝে যাব যে তুমি উদয়কে ঘৃণা করো। নিজের জন্য না হলেও নিজের বৃদ্ধ বাবা মায়ের খুশির জন্য তোমার আমাকে বিয়ে করে নেওয়া উচিত। এটা বলেই ও চলে গেল। আমি কান্না করতে লাগলাম। সত্যি আমি আমার মা বাবার কথা একবারও ভাবিনি, যারা আমার দুঃখ দেখে সব সময় মনমরা হয়ে থাকতেন। আমি মা বাবার কথা ভেবে আর না করতে পারলাম না। চুপচাপ কার্তিককে বিয়ে করে নিলাম।
বাসর রাতে যখন ও ঘরের মধ্যে এলো তখন আমার অদ্ভুত একটা ভয় করতে লাগলো যে এও সেই রকম শব্দেই আমার ইনসাল্ট না করে যে রকম উদয় আমাকে করেছিল। যখন কার্তিক আমার পাশে এসে বসলো আমি কান্না করতে লাগলাম। ও বলতে লাগলো, রিতা, সব মানুষ নিচু মন মানসিকতার হয় না। ছোটবেলা থেকেই তুমি আমাকে জানো। তোমার কি কখনো মনে হয়েছে যে তোমার এই ত্রুটি নিয়ে আমি মাথা ঘামাবো, যেখানে তোমার কোনো হাতই নেই? আমি অবাক হয়ে গেলাম যে ও প্রতিবারের মতো এইবারও কিভাবে আমার মনে আর মাথায় আসা প্রশ্ন জেনে ফেললো। ও আমার হাত ধরে বলতে লাগলো, লেডি ডাক্তারের সমস্ত কথা আমি শুনে নিয়েছিলাম, আর সেটাও যেটা তুমি ডাক্তারকে বলেছিলে। তোমার বাবা মাকেও আমি বলেছিলাম এরকম নোংরা চিন্তাধারা মানুষের থেকে তোমার ডিভোর্স করিয়ে দিতে, আর আমি ওকে নিজের করে নিতে চাই। তাই তুমি সেই সব ভুলে যাও যা তোমার সাথে হয়ে গেছে। শুধু এটাই জেনে রাখো যে কার্তিক তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসে। যখন তোমার বিয়ে উদয়ের সাথে হয়েছিল সেই সময় আমি অন্য শহরে ছিলাম, আর এই খবর আমি পরে জেনেছিলাম। না হলে আমি কখনোই তোমার বিয়ে ওখানে হতে দিতাম না। কথা বলতে বলতেই কার্তিক আমার সমস্ত গহনা খুলে ফেলেছিল, আর যখন ও আমাকে নিজের বুকে জড়িয়ে নিল তখন আমার মনে আর কোনো ভয় রইল না। নিশ্চিত হয়ে আমি কার্তিকের বুকের সঙ্গে মিশে গিয়েছিলাম। আগে আমি জানতাম না যে ও আমাকে এতটা ভালোবাসে। হয়তো এটাই সত্যিকারের ভালোবাসা, যাতে মানুষ অপরের দোষ খোঁজে না। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।